শুরুতেই দেখানো হয় জিউন নামের এক মহিলা তার 5 বছর বয়সী মেয়ে মিনকে নিয়ে কোথাও যাচ্ছে। মিন জিজ্ঞেস করে, মা আমরা কোথায় যাচ্ছি? জিউন বলে, তোমার নানুর বাড়িতে, যেখানে আমি শৈশবের দিনগুলো কাটিয়েছিলাম। তো আমরা দেখতে পাই জিউনের চোখে মুখে আঘাতের দাগ রয়েছে এবং কেউ একজন কল করেই যাচ্ছিল, কিন্তু সে রিসিভ করে না। এরপর গাড়িতে তেল নেয়ার জন্য পাম্পের কাছে আসে। তার মেয়েকে বলে, তুমি লুকিয়ে পড়ো, 1 থেকে 100 পর্যন্ত গুনবে। সে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে পড়ে। যেহেতু সে লুকিয়েছিল তাই পাম্পের ছেলেটা ভাবে এই মহিলাটি এত গভীর রাতে একা কোথায় যাচ্ছে। এরপর কিছু কেনাকাটার জন্য পাশের সুপার শপে আসে। দেখে লুকোচুরি খেলতে গিয়ে তার মেয়ে ঘুমিয়ে পড়েছে। শপে ঢুকতেই সিসিটিভি ক্যামেরা দেখে খুব ভয় পেয়ে যায়। নিজেকে লুকিয়ে জলদি বেরিয়ে আসে। চাদর সরিয়ে দেখে মিন গাড়িতে নেই। তখনই সামনের সিটের নিচ থেকে সে বেরিয়ে আসে। তার মাকে ভয় দেখানোর জন্য এখানে লুকিয়েছিল। এরপর তারা আবারও রওনা হয়, কিন্তু তখনও তার মোবাইল ফোন বেজেই যাচ্ছিল। সে কিছু একটা ভেবে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। সেই গভীর রাতে ওই নির্জন রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ঘুমে তার চোখ বন্ধ হয়ে যায়। আর তখনই একটা ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর ওই রাস্তার পাশে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে পুলিশের ডাকে। পুলিশ বলে এই রাস্তাটা অভিশপ্ত, এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে, তাই দাঁড়িয়ে না থেকে গন্তব্যে চলে যান। এরপর গহীন জঙ্গলের সরু রাস্তা ধরে সে এগোতে থাকে তার মায়ের বাড়ির উদ্দেশ্যে। জিউনের পরদাদা এই বাড়িটা নির্মাণ করেছিল 1932 সালে। বাড়িটার নাম রেখেছিল জারুকানান্দ হাউস। আর জিউন 30 বছর আগে মায়ের সাথে এই বাড়ি ছেড়ে শহরে চলে গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। বাড়িটা এক নির্জন গ্রামের মধ্যে হওয়াতে আশেপাশে তেমন বাড়িঘর ছিল না। সে তার মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ছোটবেলায় যে রুমে থাকতো মিনকে সেই রুমটা দেখায়। মায়ের রুমটা মিনের খুব পছন্দ হয়। তখন জিউন দেয়ালের সাথে মিনের উচ্চতা মাপে, যেখানে সে ছোটবেলায় মেপে দাগ দিয়ে রেখেছিল, আর বলে, দেখো তুমি ঠিক ততটাই লম্বা যতটা আমি ওই সময় ছিলাম। এরপর তারা প্যাকিং করা জামা কাপড়গুলো বের করে। আর তখনই দরজায় কলিং বেল বাজে। দরজা খুলতেই এক চোখওয়ালা এক বয়স্ক লোককে দেখতে পায়, যার নাম নথি। সে হচ্ছে তাদের পারিবারিক কেয়ারটেকার। বহু বছর ধরে এই বাড়ি এবং জিউনদের বাগান দেখাশোনা করছে। বাগানের পাশেই তার একটা ছোট্ট ঘর রয়েছে, যেখানে সে একাই থাকে। জিউন তাকে বলেছিল তার জন্য একটা মোবাইল, নতুন সিম কার্ড এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনতে, আর নথি ওইগুলো দেওয়ার জন্যই এসেছে। তখন জিউনের ছোটবেলার রুমের থেকে বাচ্চাদের শব্দ শুনতে পায়, যা শুনে সে গভীর চিন্তায় পড়ে যায়। ওইদিকে মিন তার মায়ের ছোটবেলার আলমারির মধ্যে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখে। সেখানে মায়ের ছোটবেলার একটা গল্পের বই খুঁজে পায়। সে জানালার পর্দাগুলো খুলে দেয়াতে তার মা এসে বকাঝকা করে, বলে পর্দাগুলো খুলবে না। এরপর সে সুটকেসটা খুলে দেখা যায় অনেক টাকা পয়সা সাথে করে নিয়ে এসেছে, এমনকি তার কাছে একটা পিস্তলও ছিল। এরপর তার রুমের ভাঙা আয়নার সামনে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপর রাতের বেলা মিন একটা বন্ধ দরজা দেখতে পায়। একমাত্র সেই দরজাটাই তালা দেওয়া ছিল। দরজায় ছিল ছোট্ট একটা ফুটো। জিউন বলে, এই দরজাটা অনেক আগে থেকেই বন্ধ করা আছে। আমার মা অর্থাৎ তোমার নানু আমাকে মানা করেছিল এই দরজার কাছে আসতে। এরপর ডিনার করার সময় মিন তার মায়ের পেছনে ভয়ঙ্কর কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে জিউন পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না। তখনই লোডশেডিং হলে পুরো বাড়িটা অন্ধকার হয়ে যায়। বাহিরে বৃষ্টি পড়ছিল, তাই জিউন আর মিন ছাতা নিয়ে চলে আসে জেনারেটর চালু করতে। সুইচ অন করতেই জেনারেটর চালু হয়, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার অফ হয়ে যায়। আসলে অনেক দিন বন্ধ থাকায় ভালোভাবে কাজ করছিল না। কোনো উপায় না পেয়ে মোমবাতি জ্বালাতে হয়। তখন মিন সেই বইটা বের করে, বলে, এটা তোমার ছোটবেলার আলমারির মধ্যে পেয়েছি, আমাকে একটা গল্প পড়ে শোনাও। জিউনের মনে পড়ে তার মা ঠিক একইভাবে তাকে গল্প পড়ে শোনাতো। এরপর দিন তারা লুকোচুরি খেলে। তাদের দুজনেরই সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে এটা। তো জিউন একটা বেডের নিচে গিয়ে লুকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরেই মিন তাকে খুঁজতে সেই রুমে চলে আসে, কিন্তু সে জিউনকে ডাক না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জিউন বিষয়টা বুঝতে না পেরে তাকে ফলো করে। দেখে সে একটা অদ্ভুত মুখোশ পরে স্টাডি রুমের দিকে যাচ্ছে এবং রাগান্বিত হয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে। তার এই কর্মকাণ্ড জিউনের কাছে অস্বাভাবিক মনে হয়। ঠিক তখনই মিন এসে তাকে ডাক দেয়। আর জিউন যখন আবারও স্টাডি রুমের দিকে তাকায়, তখন সেই রুমে বই, খাতা, ড্রয়িংয়ের জিনিসপত্র কিছুই ছিল না। জিউন বলে, আমার মনে হয়েছিল তুমি এখানে বসে ড্রয়িং করছিলে। এই রুমটা ছিল তোমার নানুর স্টাডি রুম, তবে এখন এটা স্টোর রুম হিসেবেই ব্যবহার করা হয়। মিন একটা বক্স খুললে দেখতে পায় সেখানে ঠিক ওই জিনিসগুলোই রয়েছে যেগুলো দিয়ে কিছুক্ষণ আগে মুখোশ পরা মেয়েটা ড্রয়িং করছিল। সেখানে কয়েকটা পুতুলের স্টিকার খুঁজে পায়। জিউন বলে, এগুলো ছিল আমার সবচেয়ে পছন্দের, ছোটবেলায় এগুলো নিয়ে খেলাধুলা করতাম। স্টিকারগুলো মিনের খুব পছন্দ হওয়াতে খেলার জন্য নিজের কাছে রেখে দেয়। রাতের বেলা ঘুমানোর সময় মিন আবারও কিছু একটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু জিউন আগের মতোই কোনো কিছুই দেখতে পায় না। সে বলে, তুমি আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই।
পরদিন জিউনের ঘুম ভাঙতেই দেখে সেই মুখোশ পরা মেয়েটা তাকে ইশারা করছে। সেই দিকে তাকিয়ে দেখে মিন জানালা খোলার চেষ্টা করছে। সে দৌড়ে গিয়ে তাকে বারণ করে, আর পেছনে তাকিয়ে দেখে মুখোশ পরা মেয়েটা আবারও উধাও হয়ে গিয়েছে। এই সমস্ত ঘটনায় সে নিজেও খুব ডিস্টার্ব হয়েছিল, তাই মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। চলে আসে সমুদ্রের বিচে। সে বলে, ছোটবেলায় তোমার নানুর সাথে এই জায়গায় ঘুরতে আসতাম। এরপর মিন সমুদ্রের পাড়ে খেলা করতে যায়, আর জিউন নথি চাচাকে ফোন করে বলে তার ঘরে 5 থেকে 6 বছর বয়সী মুখোশ পরা একটি মেয়ে এসেছিল। নথি জানায়, তোমার আশেপাশে আমি ছাড়া আর কেউ থাকে না, তাই ছোট বাচ্চা আসার প্রশ্নই ওঠে না। তখন জিউন সামনে তাকিয়ে তার মেয়েকে দেখতে পায় না, তাই সমুদ্রের পানিতে নেমে এবং আশেপাশের সব জায়গায় খুঁজে বেড়ায়। তবে দেখা যায় মিন খেলতে খেলতে একটু দূরে চলে এসেছিল। সে তাকে বকা দিয়ে বাড়িতে নিয়ে আসে, তাই মিন রেগে গিয়ে একটা স্টিকার নষ্ট করে ফেলে এবং তার মাকে বলে সে এই বাড়িতে থাকতে চায় না। তখন কেউ একজন তাদের পেছন দিয়ে চলে যায়। এবার জিউন তাকে সামনাসামনি দেখতে পায়। জিজ্ঞেস করে, কে তুমি, কোথা থেকে এসেছো? তখন মিন ঘর থেকে বেরিয়ে যায়। সেদিকে তাকাতেই মাস্ক পরা মেয়েটা চলে যায়। মিন এখানে এসেছিল খরগোশকে তাড়া করে, তবে জঙ্গলের বড় গাছটার পেছনে অস্পষ্টভাবে কেউ একজনকে দেখতে পায়। তার মাকে বলে গাছের পেছনে কেউ একজন লুকিয়ে আছে। জিউন বলে ওইখানে কেউ নেই, আর কখনো ঘর থেকে একা বেরোবে না, কারোর সাথে কথাও বলবে না। ঘরে ফিরে স্টাডি রুমে বক্সটা আবারও খুলে দেখে। সেই বক্সের মধ্যে ছিল সেই মুখোশটা। তারপর ডিনার করার সময় জিউন তার মেয়েকে বলে, আমরা এখন থেকে এই বাড়িতেই থাকবো, এখানে এক স্কুলে ভর্তি করিয়ে দিব তোমাকে। কিন্তু মিনের এখানে থাকতে ভালো লাগছিল না। ঠিক তখনই সে আবারও তার মায়ের পেছনে কিছু একটা দেখতে পায়। ঘুমানোর সময় মিন বলে, একটা ভয়ঙ্কর কালো ছায়া দেখেছিলাম। জিউন বলে, সেটা কি মুখোশ পরা তোমার বয়সী মেয়ে ছিল? মিন বলে, না, সেটা দেখতে ছিল ঠিক এই রকম। এই বলে সে ওই স্টিকারটা দেখায়, যেটার মুখ সে একে খারাপ করে দিয়েছিল। এরপর জিউন তাকে ঘুম পাড়িয়ে ডাইনিং টেবিলে বসে পুরনো কিছু স্মৃতি ভাবছিল। আসলে তার হাজবেন্ড চাই তাকে অনেক মারধর করত, তাই একদিন সে সহ্য করতে না পেরে তার দিকে গান পয়েন্ট করে আর ভুলবশত ট্রিগারে চাপ দিয়ে দেয়। এসব মনে করে সে কান্না করছিল। তখন ওপরতলা থেকে মিনের চিৎকারের আওয়াজ শুনে ছুটে চলে আসে। দেখে দরজাটা ভেতর থেকে লক হয়ে গিয়েছে। এদিকে মিন যে বেডে শুয়েছিল সেই বেড সহ রুমের ফার্নিচারগুলো বাতাসে ভাসছিল, আর তার দিকে এগিয়ে আসে সেই ছায়াটা, যার পা ছিল আগুনে ঝলসানো এবং মুখটা ছিল কালো ছাইয়ের মতো। সে ভয়ে বেড থেকে নেমে আলমারিতে গিয়ে লুকায়, আর তখনই অলৌকিকভাবে সেই আলমারির ভেতরে ঢুকে যায়। জিউন দরজা ভেঙে রুমে ঢুকে, কিন্তু মিনকে খুঁজে পায় না। জানালা দিয়ে বাহিরে তাকায়, বাড়ির নিচতলাতেও খুঁজে দেখে, এমনকি বাহিরে জঙ্গলের সেই গাছটার কাছেও খুঁজতে আসে এবং সেখানে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পায়, কিন্তু কোথাও মেয়ের সন্ধান মেলে না। এরপরের দিন ভোরবেলা ফা নামের এক প্রেগনেন্ট ইন্সপেক্টরকে দেখানো হয়। মিনের মিসিং কমপ্লেইন পেয়ে জারুকানান্দ হাউসে তদন্ত করতে আসে। সে জিউনের মুখে আঘাতের চিহ্ন দেখে বলে, মনে হয় কেউ আপনাকে মেরেছে। কিন্তু জিউন বলে, কেউ মারেনি, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর ঘরে ঢুকতেই মিনের জুতোগুলোর ছবি তুলে নেয়। এরপর ঘরের মাঝখানে পুড়ে যাওয়া ঝলসানো দাগ দেখতে পায়, আর ওপরে তাকিয়ে ভাবে এই জায়গায় একটা ঝাড়বাতি থাকার কথা ছিল। তারপর সে জিউনকে কিছু বেসিক প্রশ্ন করে, যেমন মিনের বয়স, ওজন এবং দেখতে কিরকম, এবং তার বাবা কোথায়। জিউন জানায় মিনের বয়স 5 বছর, ওজন 17 কেজি। তবে তার কাছে মিনের কোনো ছবি নেই। কয়েকটা ছবি ছিল মোবাইল ফোনে, সেই ফোনটা হারিয়ে গিয়েছে, আর মিনের বাবা অর্থাৎ তার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এরপর জিউন তাকে মিনের রুমটা দেখায় আর বলে গতরাতে এই রুমের সবকিছু হাওয়ায় ভাসছিল। তারপরেই মিন গায়েব হয়ে যায়। তখন ফা জানালার কাছে এসে বলে, এত ছোট বাচ্চার সাহস হবে না এই জানালা দিয়ে নিচে লাফ দেয়া, তাই আরো তদন্ত করার জন্য ফরেন্সিক টিমকে খবর দিতে হবে। এরপর ফরেন্সিক টিম চলে আসে। ফা তাদেরকে উপরে ডাক দেয়। টাই নামের এক জুনিয়র অফিসার মিনের জামা কাপড় সহ অন্যান্য এভিডেন্সের ছবি তুলে নেয়। সে জানালা দিয়ে তাদের জেনারেটর রুমটা দেখতে পায় এবং সেখানেও তদন্ত করতে আসে। সেই বিশাল বড় জেনারেটর দেখে তারা অবাক হয়ে যায়। ফা জিজ্ঞেস করে, এত বড় জেনারেটর দিয়ে কি কাজ করো? জিউন বলে, এটা আমার মা এনেছিল, এটা দিয়ে কি করতো আমি জানি না। এরপর তারা জঙ্গলের সেই গাছটার সামনে আসে। জিউন বলে, মিন বলেছে এই গাছের সামনে সে কাউকে দেখেছিল, কিন্তু তারা সেই গাছটাকে স্ক্যান করলে যে পায়ের ছাপটা পায় সেটা ছিল জিউনের। এছাড়া তার ড্রেসে রক্ত লেগেছিল। এই বিষয়ে জিজ্ঞেস করলে জিউন বলে, গতরাতে এখানে এসেছিলাম মিনকে খুঁজতে এবং পড়ে গিয়ে হাঁটু থেকে রক্ত বেরিয়েছিল। এরপর ফা জানতে চায় জিউন কবে এবং কিভাবে এই বাড়িতে এসেছে। উত্তরে জিউন বলে, এই গাড়িতে করে আমি এবং আমার মেয়ে একসাথে এসেছি। তো এই কথাবার্তার মাঝেই নথি চাচা চলে আসে। ফা তাকে বলে জিউনের ছোট বাচ্চাটা হারিয়ে গিয়েছে। এই শুনে নথি বলে, আমার যতদূর মনে পড়ে জিউন একাই এসেছিল, তার সাথে কোনো বাচ্চা দেখতে পাইনি। জিউন বলে, মিন আমার রুমে খেলা করছিল, তাই তাকে দেখতে পাননি, তবে তার শব্দ শুনতে পেয়েছিলেন।
তখন ফা তার ফোন নম্বরটা জিউনকে লিখে দেয় আর বলে আগে মিনের অস্তিত্ব প্রমাণ করুন, তার কোনো ছবি বা এমন কোনো এভিডেন্স নিয়ে আসুন যার সাহায্যে তাকে চিহ্নিত করতে পারবো। এরপর জিউন নথিকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি মিনকে দেখতে পাননি? সে তার কোনো উত্তর না দিয়ে চলে আসে, তবে এবার কোনো এক ভয়ে সেই রুমটার দিকে তাকানোর সাহস পায় না। ওইদিকে ইন্সপেক্টর ফা থানায় ফিরে এসে সরকারি ডাটা সার্ভারে জিউনের বিষয়ে সার্চ করে, কিন্তু সার্ভার ডাউন থাকায় কিছুই দেখতে পায় না। তাই তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে। তাই এসে বলে আমিও যেতে চাই, এই কেসটা খুবই রহস্যজনক মনে হচ্ছে। ফা বলে জিউনকে দেখে মনে হচ্ছিল তার স্বামী তাকে মারধর করত, হয়তো এই জন্যই এখানে পালিয়ে এসেছে। তবে তার একটা কথা অবিশ্বাস্য মনে হয়েছে, সে বলেছিল সেদিন রাতে তার মেয়ের বিছানা শূন্যে ভেসেছে। এরপর লাঞ্চের সময় ফায়ের বাবা তাকে বারবার কল করে যাচ্ছিল। ফা বলে আমি রিসিভ করব না, কারণ উনি শুধু তখন ফোন করে যখন মদ খাওয়ার টাকার প্রয়োজন হয়। তাই বলে আপনার বাবা খুবই ভালো একজন পুলিশ অফিসার ছিলেন, তবে মদের নেশা তাকে শেষ করে দিয়েছে। এরপর তারা সেই পাম্পে চলে আসে এবং সিসিটিভি ফুটেজে মিনকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়িতে জিউন ছাড়া আর কাউকে দেখে না। সে ওই ছেলেটাকে ডেকে আনে যে জিউনের গাড়িতে তেল ভরেছিল। সে জানায় ওই দিন রাতে মহিলাটা একাই ছিল, আমি তার গাড়ির পেছনের সিটে লক্ষ্য করেছিলাম, তার সাথে কেউ ছিল না। এরপর সুপার শপের ক্যামেরাতে দেখে জিউন নিজের চেহারা লুকিয়ে রাখছে এবং গাড়িতে এসে একাই কথা বলছে। এই দেখে সে জিউনকে মানসিকভাবে অসুস্থ মনে করে। তারপর থানায় ফিরে আসলে সিনিয়র অফিসার ড্যানি তাকে অফিস রুমে ডেকে নেয়। টেবিলে তার স্ত্রী এবং সন্তানের ছবি ছিল, মানে সে বিবাহিত। যেহেতু ফায়ের ডেলিভারির ডেট কাছাকাছি চলে এসেছে, তাই অফিসার তাকে ছুটি নিতে বলে, কিন্তু ফা জানায় সে আরও কিছুদিন পর ছুটি নিবে। এরপর ড্যানি তাকে কিস করে বসে। ওইদিকে টাই স্মোক করতে বাহিরে আসে, তখন শুনতে পায় জুনিয়র অফিসাররা বলছে অফিসার ড্যানির সাথে ইন্সপেক্টর ফায়ের অবৈধ সম্পর্ক রয়েছে। তা না হলে সে এত দ্রুত কিভাবে প্রমোশন পেয়ে গেল এবং তার সন্তানের বাবার নাম কেন বলছে না। এই শুনে টাই রেগে যায়, বলে কারো বিষয় না জেনে উল্টোপাল্টা বলা উচিত নয়। অপরদিকে দেখা যায় ফা স্টোর রুমে বসে কান্নাকাটি করছিল। এরপর ডেস্কে ফিরে এসে আবারও ডাটা সার্ভারে জিউনের বিষয়ে সার্চ করে, আর এবার দেখে জিউনের ডিটেলসের সাথে তার মেয়ে মিনের নাম রেজিস্টার করা আছে। তাই এখন তার সন্দেহ হয় নথি চাচার উপরে। সেটাইকে বলে এই লোকটা বলেছিল মিনকে দেখতে পায়নি, উনি বহু বছর ধরে সেই বাড়ির দেখাশোনা করছে, অথচ মিনকে চেনে না এবং তাকে দেখতে খুবই রহস্যময় মনে হয়। তার সম্পর্কে সবকিছু জানতে হবে, বিশেষ করে তার চোখের এই অবস্থা কিভাবে হলো। এই সমস্ত উত্তর খুঁজতে তারা চলে আসে নথির বাড়িতে। নথি বলে আমি এখানে একাই থাকি, ছেলেমেয়েরা থাকে শহরে। জিউনদের রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করে সংসার চালাই। আমি জিউনের মায়ের ড্রাইভার ছিলাম। 30 বছর আগে জিউনের মা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকে তাদের সমস্ত সম্পত্তি আমি দেখাশোনা করছি। অফিসারটাই প্রশ্ন করে আপনার চোখ কিভাবে নষ্ট হয়েছে? নথি উত্তরে বলে এক পাগল মেয়ে জিউনের মাকে হত্যা করতে চেয়েছিল, সেই মেয়েটাকে থামাতে গেলে আমার চোখের মধ্যে কাচের টুকরো ঢুকিয়ে দেয়। পুলিশ ইনভেস্টিগেট করে মেয়েটার বিষয়ে কিছুই জানতে পারেনি। নথির পুরনো অ্যালবামে বাচ্চা মেয়ের ছবি দেখে ফা জিজ্ঞেস করে এই বাচ্চাটা কে? নথি বলে এটা জিউনের ছোটবেলার ছবি। ওইদিকে জিউন এক বাচ্চা মেয়ের এবং এক লোকের পুরনো ছবি খুঁজে পায়। তখন কেউ একজন ফোন করে তাকে পুলিশ স্টেশনে যেতে বলে। থানায় আসলে তাকে পাম্পের ছবি এবং ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কেন ভিডিও বা ছবিতে কোথাও মিনকে দেখা যাচ্ছে না। জিউন বলে মিন গাড়িতেই ছিল, ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে তাকে দেখা যাচ্ছে না। তখন ফা সেই ছবিটা বের করে যেটা পেয়েছিল নথি চাচার অ্যালবামে। জিজ্ঞেস করে এটা কার ছবি? জিউন বলে এটাই হচ্ছে আমার মেয়ে মিন। ফা উত্তর দেয় এটা আপনার মেয়ে না, আপনার নিজের ছোটবেলার ছবি। তখন আবারও জিউন কিছু স্মৃতি কল্পনা করে। সে ওই দিন তার স্বামী চাইয়ের দিকে গুলি করেছিল ঠিকই, কিন্তু বুলেট গিয়ে লাগে তার পেছনের আলমারিতে, যেখানে লুকিয়েছিল তার মেয়ে মিন। সে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। জিউন চাইকে বলে আমি ডিভোর্স চাই। গল্পটা বর্তমানে চলে আসে। ফা বলে হতে পারে আপনি নিজে আপনার মেয়েকে হত্যা করেছেন, আপনার কাপড়ে এখনো রক্তের দাগ লেগে আছে, এই রক্তের ডিএনএ টেস্ট করতে হবে। জিউন রেগে গিয়ে বলে এই রক্ত হচ্ছে আমার নিজের, এই বলে সেই অংশটুকু ছিঁড়ে দিয়ে দেয়। এরপর সে তার হাজবেন্ড চাইকে ফোন করে আর বলে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছো, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। তখন ফা চাইকে জিজ্ঞেস করে জিউন বাড়ি থেকে বের হওয়ার সময় তার সাথে মিন ছিল কিনা। চাই জানায় মিন জিউনের সাথেই ছিল। এই বলে মিনের একটা ছবি পাঠিয়ে দেয় যা হুবহু জিউনের ছোটবেলার ছবির সাথে মিলে যাচ্ছিল। এটা দেখে ফা আর টাই হতবাক হয়ে যায়। এরপর মিনকে খুঁজতে তারা বেরিয়ে পড়ে। পাশাপাশি গ্রামবাসীরাও মিনের জন্য ওই গাছের সামনে বসে প্রার্থনা করে। তারপর সবাই একসাথে জঙ্গলের মধ্যে তল্লাশি করতে থাকে। নথি জিউনকে বলে আপনি বাড়িতে গিয়ে রেস্ট করুন, আমরা মিনকে খুঁজতে জঙ্গলের আরো ভেতরের দিকে যাব। যেহেতু জিউন ক্লান্ত ছিল এবং ফা ছিল প্রেগনেন্ট, তাই তাদেরকে বাড়িতে ফিরে যেতে বলে। ফা বলে ফোনের কথাতেই বুঝতে পেরেছি তোমার হাজবেন্ড খুবই রাগী মানুষ, সে নিশ্চয়ই তোমাকে মারধর করত, তাই পালিয়ে এসে ভালোই করেছো।
এরপর বাড়ি এসে ফা ওই বন্ধ দরজাটা দেখতে পায়। জিউন বলে মা আমাকে কখনোই এই রুমে ঢুকতে দেয়নি। ফা বলে এটা খোলার ব্যবস্থা করো। জিউন সবগুলো চাবি দিয়ে ট্রাই করলেও খুলতে পারে না, তাই ফা রডের সাহায্যে তালাটা ভেঙে ফেলে। দেখা যায় সেই দরজার পেছনে ছিল একটা সিঁড়ি। সেই সিঁড়িটা নেমে এসেছে একদম নিচ তলার এক গোপন রুমে। ফা দেখে ল্যাবের মেশিনগুলো নষ্ট হয়ে আছে। এছাড়া মেঝেতে ছিল শুকিয়ে যাওয়া রক্তের দাগ, আর একটা বড় কাচের তৈরি মেশিন কাপড় দিয়ে ঢাকা ছিল। সেই মেশিনটাও ছিল ভাঙা। এসব দেখে ফা জিজ্ঞেস করে তোমার মায়ের আসল পরিচয় কি? এরপর পুলিশের বিশাল এক টিম সেই বাড়িতে আসে। অফিসারটাই মেজের রক্তের বিষয় জিজ্ঞেস করে। জিউন বলে অত ছোটবেলার কথা স্পষ্ট মনে নেই। এরপর সেই মেশিনটার উপরে কালো ছাপ দেখতে পায়। তারা উপরের ফ্লোরে এসে দেখে সেই একই রকম ছাপ তার উপরের ফ্লোরেও ছিল। তাই সেই ফ্লোরে আসলে কালো ছাপটা সেই আলমারির নিচে দেখা যায়। এরপর ওয়াশরুম থেকে মিনের টুথব্রাশ এভিডেন্স হিসেবে নেওয়া হয়। এই ব্রাশের সাথে জিউনের ওই ড্রেসের ডিএনএ ম্যাচ করিয়ে দেখবে, ফলে বোঝা যাবে জিউনের ড্রেসে মিনের রক্ত ছিল কিনা। বেরোনোর সময় ফায়ের শরীর খারাপ হয়, তাই তাকে সাহায্য করছিল। তখন তারা লক্ষ্য করে একটা কালো রঙের গাড়ি ম্যানশনের সামনে দাঁড়িয়ে আছে। এত দামি গাড়ি এই গ্রামের কারো হতে পারে না। তখনই আবার মনে পড়ে যায় আজকে তার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই দ্রুত হসপিটালে চলে আসে। ডক্টর চেক আপ করে জানায় তার সন্তান একদম সুস্থ, তবে তার এখন থেকে রেস্টে থাকা উচিত। এরপর হসপিটাল থেকে বের হলে দেখে অফিসার ড্যানি তাকে দেখতে এসেছে। সে বলে তুমি নিজের আর বেবির খেয়াল রেখো, প্রয়োজনে ছুটি নিয়ে নাও। তবে সে এটা বলে না যে তারা দুজন একসাথে থাকবে বা সংসার করবে, যে কারণে ফায়ের অনেক মন খারাপ হয়। এরপর সে তার বাড়িতে এসে বেবির জন্য একটা বেড তৈরি করে। অপরদিকে টাই জিউনকে বলে গ্রামবাসীরা এবং সার্চ টিম জঙ্গল থেকে শুরু করে সব জায়গায় মিনকে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এই শুনে সে মন খারাপ করে শুয়েছিল। রাতের বেলা দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায়। সে দ্রুত ফায়ের নাম্বারে কল করে, বলে আমার বাড়িতে কেউ ঢুকে পড়েছে। ফা তাকে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে, কিন্তু জিউন বলে আমার কাছে একটা পিস্তল আছে, অন্য কেউ হলে শুট করে দেব। এই বলে সে বাড়ির রুমগুলো চেক করতে থাকে। আর তখনই হঠাৎ করে সেই মুখোশ পরা মেয়েটাকে দেখতে পায়, যে কিনা লুকোচুরি খেলার জন্য কাউন্টিং করছিল। মেয়েটা দৌড় দিয়ে মিনের রুমে চলে যায়। জিউনও তার পিছু পিছু সেই রুমে এসে দেখে ফার্নিচারগুলো আবারও বাতাসে ভেসে রয়েছে। এছাড়া আলমারি থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। তাই জিউন সেই আলমারি খুলতেই ভেতরে চলে যায়। চোখ খুলে দেখে সে রয়েছে বেসমেন্টের সেই কাচের মেশিনের মধ্যে, এবং তার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। জিউন সেই মহিলাকে মা বলে ডাকে। এখানে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। মিস লিলি একটা বাচ্চা মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিল, আর এই মেয়েটাই হচ্ছে জিউন। যদিও কিছুক্ষণ আগে দেখানো হয়েছে জিউন এবং তার মেয়ে মিনের চেহারা একই রকম দেখতে, কিন্তু এখানে জিউনের চেহারা সম্পূর্ণ আলাদা। এই বিষয়টা আরো পরে গিয়ে ক্লিয়ার হবে। লিলি জিউনকে বলে আমরা আজকে যাব সমুদ্রের বিচে। তখনই অফিস থেকে ফোন করে জানানো হয় তাদের পাওয়ার প্ল্যান্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। আসলে লিলি একটা বিশাল বড় বাঁধ বা ড্যামের প্রজেক্টে কাজ করছিল, অর্থাৎ সে ছিল একজন ইঞ্জিনিয়ার। তার হাজবেন্ডকে বলে দেয় তার এখন বেরোতে হবে। এই বলে স্টাডি রুম থেকে প্রয়োজনীয় পেপারস নিয়ে বেরিয়ে পড়ে। নথিকে বলে আজ বিচে যাওয়া হবে না, পাওয়ার প্ল্যান্টে চলো। নথি বলে সপ্তাহে একদিন মাত্র ছুটি পেয়ে থাকেন, আজকেও কাজে যেতে হবে। ওইদিকে জিউন তার মায়ের জন্য কান্না করছিল। সে কখনোই তার মায়ের ভালোবাসা পায়নি। আর অপরদিকে লিলি পাওয়ার প্ল্যান্টে এসে দেখে মেশিনগুলো ঠিকভাবে কাজ করছে না, অস্বাভাবিকভাবে চলতে শুরু করে, এবং অবিশ্বাস্যভাবে সেখানে একটা পোর্টাল খুলে যায়। আর ওই পোর্টালের ভেতর থেকে তার নিজের একটা জুতো তার সামনে এসে পড়ে। এরপর বাড়ি ফিরে যখন কাজে ব্যস্ত ছিল তখন জিউন গল্পের বই নিয়ে আসে, যেন তার মা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু লিলি বলে তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ব্যস্ত আছি। মায়ের উপর অভিমান করে গল্পের বইটা আলমারিতে ছুঁড়ে ফেলে দেয়। এটা তার বাবা দেখতে পায়। সে বলে আমি তোমাকে গল্প পড়ে শোনাবো। এরপর গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙে হইচই শুনে। দেখতে পায় তার মা এবং বাবা ঝগড়া করছে। তার বাবা বলে মেয়েটার সাথে তুমি অন্যায় করছো, সে তোমার সাথে একটু সময় কাটাতে চায়। লিলি কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে আসে এবং নিজের ভুল বুঝতে পেরে নিজেকেই মারতে শুরু করে। এরপর দিন তারা ফ্যামিলি ট্যুরে বিচের দিকে রওনা হয়। জিউন তার মাকে পুতুল দেখিয়ে বলে এখানে কোনটা বেশি সুন্দর। লিলি তার এসব প্রশ্নে খুব বিরক্ত হয়ে যায়। তার হাজবেন্ড বলে মেয়েটার সাথে ভালো ব্যবহারের অভিনয় করতে পারো, তাতে হয়তো সে কিছুটা খুশি হবে। এই শুনে লিলি রাগ করে গাড়ি থেকে নেমে যায়। ছোট্ট জিউন তার মাকে ফিরে আসার জন্য কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা ট্রাক এসে গাড়িটাকে ঘুরিয়ে দেয়। লিলির চোখের সামনেই তার হাজবেন্ড এবং একমাত্র মেয়েটার মৃত্যু হয়ে যায়। তাদের মৃত্যুতে সে প্রচন্ড ভেঙে পড়ে। সব সময় জিউনের মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। তাদের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সাইকোলজিস্টের কাছেও যেতে হয়। তারপর সোজা চলে আসে সেই ড্যামের কাছে। সিদ্ধান্ত নিয়েছে সুইসাইড করবে। ওঠার সময় জুতোর হিলটা ভেঙে যায়। এরপরেও সে উঠে পড়ে। নিচে তাকাতেই দেখে একটা পোর্টাল খুলেছে। তখন ভুলবশত তার ভাঙা জুতোটা পোর্টালের মধ্যে পড়ে যায়। এই দেখে তার মনে পড়ে সেদিন পাওয়ার প্ল্যান্টেও এই একই রকম পোর্টাল খুলেছিল এবং সেই পোর্টাল থেকে বেরিয়ে এসেছিল ঠিক
তার জুতোটার মতোই একটা ভাঙা জুতো। এর মানে তার এই জুতোটা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল। এই ভেবে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে প্রথমে বাড়ির বেসমেন্টে একটা ল্যাব তৈরি করে, আর এই এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন ছিল, তাই একটা বিশাল জেনারেটর কিনে আনে। এরপর থেকে দিন রাত 24 ঘন্টা সেই ল্যাবেই কাজ করতে থাকে। আসলে সে চেয়েছিল টাইম ট্রাভেল করে কয়েকদিন অতীতে চলে যেতে, যাতে অন্তত পক্ষে ছোট্ট জিউনকে বাঁচাতে পারবে। তো দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়, কিন্তু বহু চেষ্টা করেও সেই পোর্টাল খুলতে ব্যর্থ হয়। এক পর্যায়ে হতাশ হয়ে মেশিনগুলোই ভাঙতে শুরু করে। তখনই হঠাৎ একটা পোর্টাল খুলে ছোট্ট মিন এসে পড়ে। অর্থাৎ মিন সেই রাতে আলমারির মধ্য থেকে গায়েব হয়ে টাইম ট্রাভেল করে অতীতে, মানে 1992 সালে চলে এসেছিল। এই কারণেই তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। লিলি ওই কাচের মেশিন থেকে মিনকে বের করে ঘরে নিয়ে আসে, কিন্তু মিন কান্না শুরু করে এবং ঘরের প্রতিটা আঙিনায় তার মাকে খুঁজতে থাকে। লিলি তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে, তাকে নিজ হাতে গোসল করিয়ে দেয়, জিউনের একটা ড্রেস পরতে দেয়, আর বলে আমরা আজকে শপিং করতে যাব। এরপর তারা বেরিয়ে পড়ে, চলে আসে তাদের শহরের মার্কেটে। মিনকে কয়েকটা সুন্দর ড্রেস কিনে দেয়। এরপর যখন জুতোর দোকানে যায়, তখন দোকানের মহিলাটি জিজ্ঞেস করে আপনার মেয়ের বয়স কত। সে বলতে যাবে যে এটা আমার মেয়ে নয়, কিন্তু তা বলার আগেই মিন পড়ে যাচ্ছিল এবং তার হাত ধরে নেয়। এতে মিনের প্রতি তার প্রচন্ড ভালোবাসা তৈরি হয়, যেন মিনের মধ্যে সে জিউনকে খুঁজে পেয়েছে। তাই মহিলাটিকে বলে এটা আমার মেয়ে, ওর বয়স 5 বছর। এরপর খেলনার দোকানে মিন সেই পুতুলের স্টিকারগুলো দেখতে পায়, বলে ঠিক এরকম স্টিকার দিয়ে আমি খেলতাম। তাই লিলি তাকে স্টিকার এবং একটা মুখোশ কিনে দেয়। সে ওই মুখোশটা পরে গাড়িতেই খেলা শুরু করে। এরপর বাড়িতে ফিরলে নথি জিজ্ঞেস করে এই বাচ্চা মেয়েটা কে। লিলি বলে ও আমার ভাইয়ের মেয়ে, কিছুদিনের জন্য আমার সাথে থাকবে। রাতের বেলা খাওয়ার সময় মিন তার মায়ের জন্য মন খারাপ করে। তাই লিলি বলে তোমার মায়ের ফোন নম্বর বলো, তাকে এখনই কল করব। মিন তার মায়ের নাম্বারটা মুখস্থ বলে দেয়, তবে সেই নাম্বারে কল করলে কিছুই শুনতে পায় না। এর কারণ সেই নাম্বারটা ছিল 2024 সালের, আর তারা এখন আছে 1992 সালে। তো মায়ের সাথে কথা বলতে না পেরে কান্না করে বলে আমি আমার মাকে চাই। এই শুনে লিলির খুব মন খারাপ হয়। সে বলে আমিও আমার মেয়েকে চাই, যে অনেক দূরে চলে গিয়েছে। এরপর মিনের বিছানা তৈরি করে দিয়ে তাকে ঘুমাতে বলে। মিন জানায় সে একা ঘুমাতে পারে না, তাই লিলি তার সাথে ঘুমাতে যায়। আর মিন পরম আদরে জড়িয়ে ধরতেই সে তার মেয়ে জিউনের মন খারাপের কারণগুলো বুঝতে পারে বাচ্চাদের চাহিদা বেশি নয়, শুধু চায় তাদের প্রিয় মানুষগুলো যেন তাদের পাশেই থাকে। এরপর থেকে লিলি প্রতিজ্ঞাবদ্ধ হয়, জিউনের সাথে করা অবিচারগুলো শুধরে নিতে চায় মিনকে দিয়ে। তাকে মায়ের চেয়েও অনেক বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তাই মিনের নাম পরিবর্তন করে জিউন রাখে। তবে কনফিউশন থেকে বাঁচতে আমরা ওকে আপাতত মিন বলেই ডাকবো। গল্পের শেষে গিয়ে এই ক্লু বা ডটগুলো নিজেই মেলাতে পারবেন। এরপর দেখা যায় লিলি নিজের হাতেই মিনের উচ্চতা মেপে দাগ দিয়ে রেখেছিল। এমনকি তার নিজের স্টাডি রুমটা, যেখানে সে জিউনকে ঢুকতে দিত না, সেটাও মিনকে দিয়ে দেয়। নিয়মিত মিনকে নিয়ে সমুদ্রে ঘুরতে যায়। একদিন নথি জিজ্ঞেস করে মিনের বাবা মা তাকে নিতে আসছে না কেন। লিলি বলে এখন থেকে ও আমার মেয়ে, ওর নাম রেখেছি জিউন, এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবে না। এরপর নথি তাদের একটা সুন্দর ছবি তুলে তার অ্যালবামে রাখে, আর এই ছবিটাই ফা এবং টাই পেয়েছিল নথির অ্যালবাম থেকে। তারপর লিলি তার স্বামী এবং জিউনের ছবিগুলো লুকিয়ে রাখে। সে তাদেরকে ভুলে গিয়ে শুধু মিনকে আপন করে নিতে চায়। মিন লুকোচুরি খেলতে পছন্দ করত, তাই লিলিও তার সাথে লুকোচুরি খেলে সময় কাটায়। মিন সেই মুখোশটা পরে লুকোচুরি খেলতো আর সারা ঘরে দৌড়ে বেড়াতো। এক সকালে লিলি চোখ খুলে দেখে মিন তাকে কিছু একটা ইশারা করছে। দেখা যায় তাদের ঘরে একটা পাখি আটকে গিয়েছিল। এরপর মিন জিউনের গল্পের বইটা খুঁজে পায়। সে বলে ঠিক এরকম একটা পুরনো বই আমার কাছেও ছিল, তবে এই বইটা একদম নতুন। রাতে ঘুমানোর সময় সে বইটা পড়ে মিনকে শোনায়। দেখে এক পৃষ্ঠায় জিউন নিজের নাম লিখে রেখেছিল। জিউন সব সময় তার কাছে আবদার করত বই পড়ে শোনানোর, ঘুরতে নিয়ে যাওয়ার, কিন্তু সে কখনোই মেয়ের ছোট্ট আবদারগুলো পূরণ করেনি। জিউনের মলিন চেহারাটা সে কিছুতেই ভুলতে পারছিল না। তাই প্রথমে জেনারেটর স্টার্ট করে, তারপর চলে আসে তার ল্যাবে, কারণ সে চাইছিল জিউনকে ফিরিয়ে আনতে। তাই আবারও পোর্টাল খোলার জন্য মেশিন অন করে। এখানে দৃশ্য আসে বর্তমানে, অর্থাৎ 2024-এ, যেই রাতে জিউন গায়েব হয়েছিল। গায়েব হওয়ার আগে জিউন ফাকে ফোন করে জানায় সে ঘরের মধ্যে কারো শব্দ শুনতে পেয়েছে, তাই ফা যাতে জলদি চলে আসে। আসলে লিলি যতবার পোর্টাল চালু করত ততবার সেই ঘরের ভবিষ্যৎ এবং অতীতের সময় একসাথে মিশে যেত। এই কারণেই জিউন ওই মুখোশ পরা মেয়েটাকে দেখতে পেয়েছিল। আর এখন আমরা বুঝতে পারছি মুখোশ পরা মেয়েটা ছিল 1992 সালের মিন। তো এরপর জিউন ওই আলমারির কাছে যেতেই পোর্টালের সাহায্যে 1992 সালে চলে যায়। তার সামনে লিলিকে, অর্থাৎ তার মাকে দেখতে পায়।
তবে জিউন তার সমবয়সী হওয়াতে লিলি তাকে চিনতে পারে না। এদিকে জিউন তাকে বারবার মা বলে ডাকছিল। লিলি বলে, তুমি আমার মেয়ে নও, আমার মেয়ে 5 বছর বয়সী। জিউনের সাথে তার পিস্তলটাও ছিল, যা দেখে সে ভয় পেয়ে যায়। তাই জিউন সেটা মাটিতে রাখলে সে পিস্তলটা নিয়ে নেয় এবং জিউনকে মেশিনের মধ্যেই আটকে রাখে। ওইদিকে 2024 সালে ফা জিউনের বাড়িতে এসে তাকে কোথাও খুঁজে পায় না। জিউনের মোবাইল ফোনটা আলমারির সামনেই পড়েছিল। কিছুক্ষণ পরে অফিসারটাই একটা সার্চ টিম নিয়ে হাজির হয়। তারা জিউনের টাকার সুটকেসটা খুঁজে পায়, যা দেখে বুঝতে পারে জিউন কোথাও পালিয়ে যায়নি, না হলে সে এই টাকাগুলো সাথে করে নিয়ে যেত। এরপর সে আরও তল্লাশি করে লিলি এবং তার পরিবারের ছবি খুঁজে পায়। আরও পায় মিনের একটা খেলনা স্টিকার, যার মুখ মিন নিজে কালো কালি দিয়ে এঁকেছিল। এরপর ছবিগুলো নথিকে দেখে জিজ্ঞেস করে, এই বাচ্চা মেয়েটা কে? নথি বলে, এ হচ্ছে লিলি ম্যাডামের নিজের সন্তান। 30 বছর আগে তার মেয়ে এবং হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর লিলি ম্যাডাম তার ভাইয়ের মেয়ে জিউনকে দত্তক নিয়েছে। ফা তাকে বাড়ির বেসমেন্টের ল্যাব সম্পর্কে জিজ্ঞেস করে। নথি বলে, এই বিষয়ে আমি কিছুই জানি না। ফা থানায় ফিরে আসলে সেই কালো রঙের গাড়িটা দেখতে পায়। এই গাড়িটাই দেখেছিল জিউনের বাড়ির সামনে। এরপর অফিসে এসে সমস্ত তথ্য প্রমাণ বোর্ডে রেখে যোগসূত্র খুঁজতে থাকে। তখনই অফিসার ড্যানি তাকে রুমে ডেকে নেয়। দেখা যায় জিউনের হাজব্যান্ড চাই সেখানে বসেছিল। ড্যানি বলে, উনি হচ্ছেন কর্নেল চাই, একজন সিনিয়র মিলিটারি অফিসার। চাই তার মেয়ে আর জিউনের বিষয়ে জিজ্ঞেস করে। তবে ফা উল্টো কর্নেল চাইকে সন্দেহ করে বলে, আপনি জিউনকে মারধর করতেন। জিউন আপনার থেকে পালিয়ে এই গ্রামে চলে এসেছিল, আর গতকাল জারুকানাথ হাউসের সামনে আপনার কালো রঙের গাড়িটা দেখেছিলাম, যেই গাড়িটা নিয়ে আজ থানায় এসেছেন। মনে হচ্ছে আপনি তাদেরকে কিডন্যাপ করিয়েছেন। এই শুনে অফিসার ড্যানি বলে, গতকাল কর্নেল চাই এবং আমি এক হোটেলে মিটিংয়ে ছিলাম, তাই তথ্য প্রমাণ ছাড়া দোষারোপ করলে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। তার কথায় সে খুব কষ্ট পায়, তাই আবারও স্টোর রুমে এসে বসেছিল। তখন তার চোখ যায় 30 বছর আগের একটা ফাইলের দিকে। সেই কেসের নাম ছিল জারুকানাথ হাউস 1992 এবং এভিডেন্স বক্সে একটা পিস্তল দেখতে পায়। বুঝতে পারে নথি যেই পাগল মেয়ের কথা বলেছিল এটাই হচ্ছে সেই কেসের ফাইল। পিস্তলটা 2003 সালের পরে তৈরি করা হয়েছে। 1992 সালের ফাইলে এই পিস্তলটা কিভাবে আসলো? দেখা যায় ফাইলের মধ্যে ক্রাইম স্পটের ছবিগুলোর সাথে সেই পিস্তলের ছবিটাও ছিল। তাই পিস্তলটা কার নামে এবং কত সালে হ্যান্ডওভার করা হয়েছে তা জানতে ওয়েপন ডিপার্টমেন্টে পাঠানো হয়। এদিকে টাই লক্ষ্য করে সেই কেসের ইনচার্জ ছিল মিস্টার আরিয়াকি নামের একজন পুলিশ অফিসার। আরিয়াকি নামটা শুনতেই ফা খুব রাগান্বিত হয়ে যায়। এরপর তারা চলে আসে এক হোটেলে, যেখানে গতরাতে অফিসার ড্যানি এবং কর্নেল চাই মিটিং করতে এসেছিল। তবে সিসিটিভি ফুটেজে দেখে অন্য চিত্র, তারা এসেছিল ডেটিং করতে। এই দেখে ফায়ের প্রচুর রাগ হয় অফিসার ড্যানির উপরে। সে তাকে ধোঁকা দিয়েছে। টাই এসে বলে, আমি সব বুঝতে পেরেছি, তবে ভেঙে পড়ো না, হয়তো এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে। ফা বলে, এটা তোমার বিষয় না, তুমি একজন জুনিয়র অফিসার। এই বলে সে টাইকে রেখেই চলে যায়। তখন ওয়েপন ডিপার্টমেন্ট থেকে জানানো হয় সেই পিস্তলটা তৈরি করা হয়েছিল 2006 সালে আর রেজিস্টার করা হয়েছে কর্নেল চাইয়ের নামে। তাই এখন জারুকানাথ হাউসের কেস সম্পর্কে তার আরো বিস্তারিত জানতে হবে। এই জন্য চলে আসে মিস্টার আরিয়াকির বাড়িতে। বাড়ির সামনে অগণিত মদের বোতল পড়েছিল। এখানে আমরা জানতে পারি রিটায়ার্ড পুলিশ অফিসার মিস্টার আরিয়াকি হচ্ছে ফায়ের বাবা, যে ছিল মদের নেশায় আসক্ত। তাই ফা তাকে অপছন্দ করে। তার বাবা বলে, আমার হাতে সময় নেই, এখন মদ খেতে হবে, কি বলবে জলদি বলো। ফা তাকে ফাইলটা দেখিয়ে বলে, এই কেস সম্পর্কে বিস্তারিত জানতে এসেছি। তখন সে বলতে শুরু করে, আজ থেকে প্রায় 30 বছর আগে 1992 সালে ওই বাড়িতে একটা পাগল মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল। চেহারাটা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মেয়েটার পরিচয় জানতে পারিনি, তাই কেসটা বন্ধ করে দিতে হয়। তবে সেই মেয়েটার কাছে পাওয়া যায় একটা পিস্তল এবং একটা ফোন নম্বর, কিন্তু সেই নম্বরটা ছিল বন্ধ এবং সেই মার্ডারের অভিযোগে বাড়ির কেয়ারটেকার নথিকে অ্যারেস্ট করা হয়েছিল। তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিতে হয়। নথিকে তার আগেও একবার অ্যারেস্ট করা হয়েছিল চুরির অভিযোগে। পরে মিস লিলি এসে তাকে ছাড়িয়ে নিয়েছিল। তারপর লিলি এবং তার মেয়ে শহরে চলে যায়। তবে এলাকার লোকজন বলেছিল প্রায় সময় সে বাড়ির জানালার কাছে কারো ছায়া দেখতে পায় এবং বাচ্চাদের গলায় শুনতে পায় 1, 2, 3 করে কাউন্টিং করছে। তাই সেই বাড়িটাকে সবাই ভুতুরে বাড়ি বলে ডাকে। আর আমি শুনেছি তুমি প্রমোশনের জন্য সিনিয়র অফিসারের সাথে অবৈধ সম্পর্ক করেছো। এই শুনে ফায়ের প্রচন্ড কষ্ট হয়, কারণ সে ড্যানিকে ভালোবেসেছিল। প্রচন্ড কষ্ট পেয়ে তার বাবার গ্লাসটা নিয়ে ড্রিঙ্কস করে নেয়। থানায় ফিরে টাইয়ের কাছে ক্ষমা চায় আজকের বাজে ব্যবহারের কারণে। টাই বলে, একদম ভিজে গিয়েছো, আগে ঠিকভাবে মাথাটা মুছে নাও। এরপর তারা আবারও স্টাডি শুরু করে। পুড়ে যাওয়া মৃত মেয়েটার বিকৃত চেহারাটা ঠিক সেই স্টিকারের মতোই দেখতে, যেটা ফা পেয়েছিল মিনের বেডরুমে। সে টাইকে বলে, জিউনের থেকে শুনেছিলাম তার মেয়ে এই স্টিকারের মুখটা কালো রং দিয়ে একে বলেছিল এরকম কাউকে সে ওই বাড়িতে দেখেছে।
এরপর এভিডেন্স ফাইলে মৃত মেয়েটার থেকে পাওয়া ফোন নম্বরটা দেখে সে হতবাক হয়ে যায়, কিছু একটা বুঝতে পারে এবং কিছু না বলেই বেরিয়ে যায়। চলে আসে জারুকানান্দ হাউসে। 1992 সালের কেসটা, আর এখন জিউন ও মিনের হারিয়ে যাওয়া সব ঘটনার যোগসূত্র মিলাতে শুরু করে। অপরদিকে 1992 সালের টাইমলাইনে জিউন সেই বেসমেন্টে আটকে আছে। তার মা খাবার নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? সে বলে, আমি উপরতলায় আমার মেয়ে মিনকে খুঁজতে আলমারির সামনে গিয়েছিলাম, সেখান থেকে নিচতলার এই ল্যাবে কিভাবে চলে আসলাম বুঝতে পারছি না। আপনি কি আমার মেয়েকে দেখেছেন? তার বয়স 5 বছর। এই শুনে লিলি পিস্তলটা নিয়ে চলে যায়। সে জিউনকে পাগল মনে করে, তবে এই পাগল মেয়েটা কোথা থেকে আসলো আর এখন কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছিল না। তার এই অবস্থা নথি দেখতে পায়। লিলি বলে, একটা পাগল মেয়ে আমাদের ক্ষতি করতে চায়, তাকে আটকাতে হবে। এই শুনে নথি বেসমেন্টে এসে জিউনকে পাহারা দেয়। জিউন এখনো বুঝতে পারছিল না যে সে টাইম ট্রাভেল করেছে, আর নথিকে দেখেও চিনতে পারে না, কারণ 2024 সালের নথি ছিল অনেক বয়স্ক এবং একটা চোখ ছিল অন্ধ। তো জিউন তাকে রিকোয়েস্ট করে যেন তাকে ছেড়ে দেয়া হয়, কিন্তু নথি তার কোনো কথাই শোনে না, তাই সে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। এই দেখে নথি মেশিনের লক খুলতেই সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ওপরে দরজার কাছে চলে আসে, কিন্তু বেসমেন্টের দরজাটা লক থাকায় বের হতে পারছিল না। তখন মিন লিলির সাথে লুকোচুরি খেলার সময় ওই দরজার কাছে এসে কাউন্টিং করছিল, আর জিউন তার মেয়ের গলার আওয়াজ শুনে দরজা খোলার চেষ্টা করে। সেই শব্দ শুনে মিন ওই ফুটো দিয়ে তাকায়। তখনই নথি এসে জিউনকে ধরে ফেলে। মিন তার মাকে ঠিকভাবে দেখতে পায়নি, তবে খুব ভয় পেয়ে গিয়েছিল। লিলি এসে মিনকে বলে আর কখনো এই দরজা খোলার চেষ্টা করবে না। এরপর মিন অন্য রুমে চলে গেলে লিলি নথিকে অর্ডার দেয়, এই মেয়েটাকে দূরে কোথাও নিয়ে মেরে ফেলো। তাই নথি জিউনের মুখে কাপড় বেঁধে নিয়ে যাচ্ছিল। তাকে মারার জন্য জিউনের পিস্তলটা এনেছিল। এদিকে জিউন বাঁচার জন্য অন্তিম চেষ্টা চালায়। পেছন থেকে পা দিয়ে গাড়ির হ্যান্ড ব্রেক চেপে দেয়, ফলে গাড়িটা কন্ট্রোল হারিয়ে উল্টে যায়। জিউন আহত হলেও কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আসে। রেডিওতে শুনতে পায় আজকের তারিখটা হচ্ছে 24শে মে 1992। এই শুনে তার মাথা ঘুরে যায়, কারণ তার মতে এখন হচ্ছে 2024 সাল। তো এরপর সে জঙ্গল দিয়ে বাড়ির দিকে রওনা হয়। ওইদিকে মিন লুকোচুরি খেলতে খেলতে বাড়ির পাশের বড় গাছটার সামনে চলে আসে। তখন জিউনও এসে ওই গাছের সামনে পৌঁছায়। মিন দূর থেকে তাকে অস্পষ্ট দেখতে পায়। তখনই নথি এসে জিউনের মাথায় আঘাত করে। এই একই রকম দৃশ্য মিন আগের টাইমলাইনেও দেখেছিল। মাঝে মধ্যেই এই বাড়ির দুটো টাইমলাইন 1992 এবং 2024 একসাথে মিশে যেত। টাইমলাইন মিশে যাওয়ার কারণেই জিউন ঘরের মধ্যে 1992 সালের টাইমলাইনের মুখোশ পরা মিনকে দেখতে পেত, এবং লিলির টাইম মেশিনের মিরাকুলাস ফোর্সের কারণেই সেই জায়গাগুলোতে কালো দাগ পড়ে গিয়েছিল। এরপর দেখানো হয় নথি তাকে টেনে আবারও বাইরের ল্যাবে নিয়ে আসে। নথি লিলিকে বলে, আমি খুন করতে পারবো না, আপনি পিস্তলটা রেখে দিন। কিন্তু লিলি বলে, এই মেয়েটা আমাকে মারতে চায়, তোমার উচিত আমাকে রক্ষা করা। এই কথা শুনে নথি আর কিছু বলতে পারে না, কারণ কয়েক বছর আগে নথি চুরির অভিযোগে অ্যারেস্ট হয়েছিল। লিলি তাকে জেল থেকে ছাড়িয়ে এই বাড়িতে চাকরি দিয়েছে, তাই লিলির অর্ডার সে অমান্য করতে পারে না। তখন লিলি উপরে এসে মিনের চুল আঁচড়ে দেয় আর বলে, আজ থেকে আমি তোমার মা, তোমাকে শহরের স্কুলে ভর্তি করাবো। ওইদিকে জিউনের জ্ঞান ফিরে আসে। সে নথিকে বলে, আমি ভবিষ্যৎ থেকে, মানে 2024 সাল থেকে এসেছি, আমি জিউন, তোমার মালিকের মেয়ে। নথি বলে, আমাদের জিউন গত বছর তার বাবার সাথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এটা হচ্ছে তাদের ছবি। জিউন বলে, তোমার ম্যাডাম মিন নামের একটা ছোট বাচ্চা এনেছে, সে আমার মেয়ে, আমাদেরকে যেতে দাও। নথি বলে, যত ইচ্ছা চিৎকার করো, তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। এই বলে সে উপরে এসে দরজার সামনে বসে থাকে। তখন লিলিকে দেখে বলে, ওই মহিলাটা বলেছে সে মিনের মা হয়, আপনি তাদেরকে কিডন্যাপ করেছেন। লিলি রেগে গিয়ে বলে, মিন আমার মেয়ে, আর ওই মহিলাটা হচ্ছে একটা পাগল। এদিকে জিউন মেশিনের ভেতর একটা পাথরের টুকরো পায়, সেটা দিয়ে ওই গ্লাসে মারতে শুরু করে। কাঁচে ফাটল ধরলে সজোরে ধাক্কা দিয়ে গ্লাস ভেঙে ফেলে। এতে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, আর গ্লাস ভাঙার শব্দ পেয়ে নথি চলে আসে। জিউনের দিকে বন্দুক তাক করে, কিন্তু জিউন একটা কাচের টুকরো তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে সে নিজেই আশ্চর্য হয়ে যায়। সে বুঝতে পারে এই লোকটাই হচ্ছে নথি চাচা। এরপর সে পিস্তলটা নিয়ে ওপরে চলে আসে আর মিনকে দেখার জন্য রুমে চলে যায়। অন্ধকারে মিন তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু লিলি এসে তাকে ধরে ফেলে। জিউন বলে, আমি হচ্ছি তোমার মেয়ে জিউন, আর ওই ছোট্ট মেয়েটা হচ্ছে তোমার নাতনি মিন, আমরা 2024 সাল থেকে এসেছি। এই বলে জিউন তার মেয়েকে দেখার জন্য রুমে যেতে যায়, কিন্তু লিলি এখনো তার কথা বিশ্বাস করে না। সে এখনো তাকে পাগল মনে করে আর বলে, ওই ছোট্ট মেয়েটাই আমার মেয়ে জিউন। এই বলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বিনা অপরাধে নিজের মায়ের হাতে মৃত্যু হয় জিউনের। তখন ঝাড়বাতিটা ছুটে তার মুখের উপর পড়ে, পুরো মুখটা আগুনে ঝলসে যায়। সকালবেলা ইনভেস্টিগেশন করতে আসে পুলিশ অফিসার আরিয়াকি। সে দেখে জিউনের চেহারা একদম পুড়ে গিয়েছে। সেখানে পড়েছিল একটা পিস্তল এবং একটা ফোন নম্বর। গল্পটা 2024-এ ফিরে আসে। ইন্সপেক্টর ফা সমস্ত ঘটনার যোগসূত্র মেলাতে পারে। এই বাড়িতে সর্বপ্রথম ঢুকেই তার প্রশ্ন ছিল, ওপরের ঝাড়বাতিটা কোথায়।
তার উত্তর আজ সে মেলাতে পেরেছে। সময়ের পরিক্রমায় আটকে গেলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ফোন নম্বরটা হাতের মুঠোয় আটকে রেখেছিল জিউন, যে নম্বরটা সে নিজ হাতে তাকে লিখে দিয়েছিল। এসব ভেবে সে অঝরে কান্না করে। একমাত্র সে ছাড়া আর কেউ এই রহস্যটা বুঝতে পারেনি। এর কয়েক মাস পর তার একটা ফুটফুটে সন্তান হয়। রেজিস্টারের জন্য বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করলে জানায় ওর বাবা নেই। তখন অফিসার ড্যানি তাকে ফোন করলে সে তাকে ব্লক করে দেয়। এরপর দেখানো হয় তার বাচ্চাকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে। ইন্সপেক্টরের পদটা এখন টাইকে দেওয়া হয়েছে। টাই বলে জিউনের কেসে অদ্ভুত রকমের একটা মিল পাওয়া গিয়েছে। 3 জনের ডিএনএ রিপোর্ট করা হয়েছে, মানে 30 বছর আগের অজ্ঞাত লাশের ডিএনএ, মিনের টুথব্রাশ থেকে পাওয়া ডিএনএ এবং জিউনের ড্রেস থেকে পাওয়া ডিএনএ। 3 জনের ডিএনএ রিপোর্ট হচ্ছে একদম সেম, যেন সেই 3 জন একই মানুষ। এটা শুনে ফা মোটেও অবাক হয় না। সে টাইকে বিদায় জানায়। টাই বলে এখন আমার প্রমোশন হয়েছে, আমি আর জুনিয়র নই, তাই তোমাকে অর্ডার দিলাম যেখানেই থাকবে নিজের এবং বাচ্চার খেয়াল রেখো, আমি খুব শীঘ্রই চলে আসব। এরপর ফা রওনা হয় নতুন কোনো শহরের উদ্দেশ্যে। অপরদিকে 1992 সালের টাইমলাইনে দেখা যায় ডক্টর লিলিকে বলছে বাচ্চাটা তার অতীতের কোনো স্মৃতি মনে করতে পারছে না, মানসিক আঘাতে সব ভুলে গিয়েছে। এরপর লিলি তার ল্যাবের মেশিনগুলো ভেঙে ফেলে। তারা সেই বাড়ি ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা হবে। মিনকে বলে আমি হচ্ছি তোমার মা, তোমার নাম হচ্ছে জিউন। আর তাদেরকে বাড়ির সেই জানালা থেকে দেখছিল মৃত জিউন। সে এখনো তার মেয়েকে খুঁজে বেড়ায়। এরপর থেকে ছোট্ট জিউন তার পালিত মা লিলির সাথে শহরে বেড়ে ওঠে। সে যখন প্রাপ্তবয়স্ক হয় তার চেহারা দেখে হতবাক হয়ে যায় লিলি। জিজ্ঞেস করে কে তুমি? জিউন ঠিক একইভাবে উত্তর দেয়। সে বলে আমি হচ্ছি তোমার মেয়ে জিউন। লিলি এত বছর পর ওই রহস্য বুঝতে পারে। এরপর জিউন এক টিভি চ্যানেলে রিপোর্টার হিসেবে চাকরি পায়। ইন্টারভিউ নিতে গিয়ে তার দেখা হয় কর্নেল চাইয়ের সাথে। এরপর তাদের বিয়ে হয়। মৃত্যুর আগে লিলি জিউনকে সাবধান করে যায়। সে বলে ডোন্ট কাম হোম, বাড়িতে আসবে না। এরপর লিলির মৃত্যু ঘটে। তার কয়েক বছর পর জিউনের সন্তান হয়, যার নাম রাখে মিন। দেখা যায় তার হাজবেন্ড চাই তাকে প্রায় সময় মারধর করত। সে মেকআপ করে ক্ষতস্থান ঢেকে রাখত, কিন্তু কতদিন আর অভিনয় করে থাকা যায়। তাই একদিন সহ্য করতে না পেরে তার দিকে গুলি করে দেয়, যদিও গুলিটা তার গায়ে লাগে না। পিস্তলটা সাথে নিয়ে মিনের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে লিফটের গ্লাসে গল্পটার ভবিষ্যৎবাণী করা হয়। জিউন টাইম লুপে আটকে গিয়েছে, তার সাথে বারবার একই ঘটনা ঘটবে। ফলে গল্পের শেষ দৃশ্যে দেখানো হয় মিন জিজ্ঞেস করছে মা আমরা কোথায় যাচ্ছি? জিউন বলে তোমার নানুর বাড়িতে। তেল নিতে সেই একই পাম্পে আসে। এবারও তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এরপর সকালবেলা চলে আসে তার সেই পুরনো গ্রামের বাড়িতে। গল্পটা নিয়ে এখনো কনফিউশনে থাকলে আরও একবার দেখে ফেলুন। দ্বিতীয়বার দেখলে পুরো গল্পটা পরিষ্কার বুঝতে পারবেন।